সমন্বয়কদের সকল চাঞ্চল্যকর তথ্য ফাঁস, মহাবিপদে পড়েছেন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত। এইদিকে কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে কানেক্টেড অনেক ছাত্রদেরকে টার্গেট করা হয়েছে। এর মাঝখানে 3 জনকে হত্যা করা হয়েছে। আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির শুরুতেই রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশের লক্ষ্য নিয়ে এগুচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। তখন কিন্তু হিসাবটা আবার আলাদা হবে, এটা মাথায় রেখেন। জি.এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান আজকে একটা কঠিন সত্য কথা বলেছেন। সেটি ভাববার বিষয়। সেটি হচ্ছে, মনে হচ্ছে একটি অদৃশ্য শক্তি উপদেষ্টাদের কাজে হস্তক্ষেপ করছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, সমন্বয়কদের সকল ধরনের চাঞ্চল্যকর তথ্য ফাঁস। সমন্বয়কদের চাঞ্চল্যকর তথ্য সমন্বয়করা নিজেরাই ফাঁস করেছে এবং তারা অতপর কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যেই তারেক রহমান তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যেতে পারেন, কারণ সমন্বয়কদের এতদিনের সকল ধরনের অজানা গোপন রহস্য ফাঁস হয়ে গিয়েছে। দর্শক শ্রোতা, সেই সাথে আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাবেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে। তো দেরি কিসের, আজকের এই ভিডিওটি শুরু করে দেই। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, চলুন আমরা বিস্তারিত ভিডিওগুলো দেখে নেই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমত আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে সাধুবাদ জানাই এবং কংগ্রেচুলেশনস। বাংলাদেশে আমরাও চাই আরও বেশ কিছু শক্তিশালী রাজনৈতিক দলের আবির্ভাব ঘটুক, কারণ স্বাধীনতার পরবর্তী 53 বছর বাংলাদেশকে এই মেয়াদ টু ওই মেয়াদ, তারপর জোট বেঁধে বিভিন্নভাবে এই দেশটাকে শাসন করেছে হাতে গোনা প্রধান দল হিসেবে আমরা 4টা দলকে দেখতে পাচ্ছি। প্রধান 4টা দল যারা জোট বাঁধেন, যেমন আওয়ামী লীগের সাথে হচ্ছে জাতীয় পার্টি, আবার বিএনপির সাথে জামাত ইসলাম। তবে সেগুলোর মধ্যে কিন্তু ভাঙন ধরে গেছে। এর বাহিরে ছোটখাটো কিছু দল যাদেরকে আমরা বলি, ধরেন পরজীবী দল। পরজীবী দল এই কারণে বললাম যে একটা বড় গাছকে আঁকড়ে ধরে তারা কিন্তু সবাই আপনার এই মুহূর্তে রাজনীতির মাঠে জীবিত আছে। তো পরজীবী দলদের তকমা থেকে এবার বের হয়ে এসে মূল দল হিসেবে কিন্তু জামাত, তারা তাদের অবস্থান প্রকাশ করছে। ভিপি নূর, তারাও তাদের অবস্থান প্রকাশ করছে। তবে এই সকল দলের বাহিরে নতুন আরও একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যেটা কেউ কেউ বলছে যে এটা কিংস পার্টি, আবার কেউ কেউ বলছেন যে না ভাই, এই পার্টিটারই বাংলাদেশের মানুষ চায়। জুলাই আগস্ট অভ্যুত্থানের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক একজন রাষ্ট্রদূত ড্যান মাজিনা, তিনি বলছিলেন যে এই অভ্যুত্থানের পর একটা রাজনৈতিক দলের বা তৃতীয় শক্তির আবির্ভাব ঘটবে। আমেরিকানরা সব আগে জানে, তারা স্বপ্নে দেখে অথবা অঙ্ক করে অথবা স্যাটেলাইট থেকে আড়ি পাইতা হয়তো অনেক কিছু শোনে। আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির শুরুতেই রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশের লক্ষ্য নিয়ে এগুচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। তখন কিন্তু হিসাবটা আবার আলাদা হবে, এটা মাথায় রেখেন। যখন আপনি একটা নিউট্রাল অবস্থানে আছেন, সবার সাপোর্টিং পাচ্ছেন, বাট যখন আপনি রাজনীতির মাঠে যাবেন, আপনি একজন পলিটিশিয়ান, একজন পলিটিক্যাল দল, আরেকটা দল আপনার সাথে মারামারি হবে, সংঘর্ষ হবে, আইনশৃঙ্খলা বাহিনীকে নিউট্রাল ভূমিকা পালন করতে গেলে আপনাকেও সাপোর্ট করবে না, তাকেও সাপোর্ট করবে না। সো এই লড়াইয়ের মাঠে এই বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বিএনপির মতন দলকে বা ধরেন জামাতের মতন দলকে, আর আওয়ামী লীগ তো আছেই মাঠে, জাতীয় পার্টি এমনি যে ওইলান টোইলান ঘোষণা দিচ্ছে, কতটুকু মাঠে টিকে থাকতে পারবে প্রশাসনের সহযোগিতা ছাড়া? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। যেমন বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। এখন এই কমিটিটা অলরেডি যেখানেই সভা সমাবেশ করে সেখানে এদেরকে মারে, কখনো ছিনতাইকারীরা মারে, কখনো ছাত্রলীগ যুবলীগ মারে, কখনো বিএনপির তাদেরকে মারে। তারা কিন্তু মোটামুটি মাইর খাওয়া দলের মধ্যে একটা তকমায় যাচ্ছে। এটা নিয়ে আন্দোলন হচ্ছে, কিন্তু ফায়দা হচ্ছে না কিছুই। তবে এই সকল প্রতিকূলতাকে মাথায় রেখে শিক্ষার্থীরা ভাবছে যে না, এই যে নতুন বাংলাদেশ বা স্বাধীনতা ভার্সন 2.0, সেখান থেকে একটা নতুন শুরুয়াত আমাদের হাত দিয়ে করতে হবে। আর যেহেতু একটা নির্বাচনের টাইম শিডিউল ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঘোষণা করে দিয়েছেন যে 2025-এর ডিসেম্বর টু জানুয়ারি 2026 অথবা জুন 2026-এর মধ্যে বাংলাদেশের পরবর্তী নির্বাচন হবে, হাতে আর সময় নেই। অলরেডি তারা বিভিন্ন জনপ্রিয় ক্যারেক্টারকে তাদের রাজনৈতিক দলের মধ্যে আনারও চেষ্টা করছে। সংগঠনটি বলছে আপনার এরই মধ্যে নাগরিক কমিটির ব্যানারে আত্মপ্রকাশ করেছে তারা, আর জেলা উপজেলায় কমিটি গঠনের লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে। এবছর বিজয় দিবসে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার কথা ছিল, বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। আর ইতিমধ্যে দলটি 100টির কাছাকাছি উপজেলা কমিটি দিছে, সেইখানে আবার এক কমিটি আরেক কমিটির পিটাচ্ছে, মারছে, এই পদ পদবি নিয়ে এক কমিটিকে আরেক কমিটি অবাঞ্ছিত ঘোষণা করছে, এগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া 50টি খসড়া কমিটি প্রস্তুত করা হয়েছে। সংগঠনটির লক্ষ্য ছিল 400+ উপজেলাতে কমিটি দেওয়ার পর রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে। এইসব কমিটি নিজ নিজ জেলা কমিটি নির্ধারণ করবে। এছাড়া এবি পার্টি
গণসংহতি আন্দোলন সহ বেশ কয়েকটি দলের সাথে নাগরিক কমিটির আলোচনা হয়েছে। এই প্রত্যেকটা দলই আসলে মাঠে ময়দানে তাদের কর্মী নাই, শুধু যখন একটা প্রোগ্রাম হয় সেখানে 20-50 জন 100 জনের বাইরে তারা এখানে আনতে পারেনি। তবে জোটের বিষয়ে এখানে কথা হয়নি। যিনি মুখপাত্র আছেন সামান্তা শারমিন, তার বক্তব্য 400 উপজেলা কমিটি দেওয়ার লক্ষ্য নিয়েছি, 100টি হয়ে গেছে, আর এই মাসের মধ্যেই বাকিগুলো দিয়ে দিবে। আর রাজনৈতিক দল হিসাবেই আত্মপ্রকাশের বিষয়ে তারা সামনে এগোচ্ছে, জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির শুরুর দিকে আত্মপ্রকাশ তারা করবে। আর নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশনের বিষয়ে তারা কাজ শুরু করেনি, দল গঠনের দিকে মনোযোগ, তারপর কাজ করবে। আর গতকালকে তারা এই তথ্য জানিয়েছেন। এখন আমরা অবশ্য ওয়েলকাম করি, আমরা চাই এখানে মাঠে ময়দানে শক্তিশালী আরও কিছু রাজনৈতিক দলের আবির্ভাব ঘটুক, যেখানে মানুষের কথা বলা হবে, যেখানে জনগণের কথা বলা হবে। এখন বাকিরা কি বলে না, বলে জনগণ বেঁচে সবাই খায়, ক্ষমতায় যাওয়ার পর সেই জনগণের ঘাড়ের মধ্যেই চাপ দিয়া ধইরা চুষা চুষা আমাদের ধরেন কিডনি, রক্ত, তারপর যা আছে চুষা খাওয়ার মতন আর কি, সব কিছুই তারা খেয়ে ফেলে, রাষ্ট্রটারে চুষা ফেলে। তারপরে একটা ভঙ্গুর রাষ্ট্রে আমাদের অবস্থানটা কিন্তু তারা প্রমাণ করেছে। বাট আমরা চাই এগুলোর মধ্য থেকে বের হোক, বের হয়ে বাংলাদেশ আগামীর পথে প্রকৃত রাজনীতিবিদ তারা তৈরি হোক, এর পাশাপাশি দেশটা উন্নত হোক। চুরি, চোট্টামি, গুন্ডামি, দখলবাজি, চাঁদাবাজি, তারপরে যে নানান কিছু পুলিশকে কন্ট্রোলিং, এই বিষয়গুলো থেকে আমরা আসলে বের হয়ে আসতে চাচ্ছি। দেখা যাক কি করতে পারে, কি করতে পারে এই নতুন দলটি। জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান আজকে একটা কঠিন সত্য কথা বলেছেন, সেটি ভাববার বিষয়। সেটি হচ্ছে, মনে হচ্ছে একটি অদৃশ্য শক্তি উপদেষ্টাদের কাজে হস্তক্ষেপ করছে। আসলে কি মনে হয়? হয়তো হতে পারে, মানে খুব স্মুথলি যে উপদেষ্টারা কাজ করতে পারছেন বিষয়টা তেমন না। তবে কেন এই কথা বললেন, সেই অদৃশ্য শক্তি কি, এটা একটা কিন্তু বড় প্রশ্ন। জিএম কাদের যদিও দলগতভাবে খুবই বাজে অবস্থানের মধ্যে আছে, সবসময় পরনির্ভরশীল হিসেবেই তারা ছিল। একসময় বিএনপি, তারপরে 15টা বছর আওয়ামী লীগের হাত ধরেই তাদের চলাচল। এই অবস্থা এখন আওয়ামী লীগ তো হাত ছেড়ে দিয়েছে, মানে হাত ছেড়ে মানে তারা নিজেরাই যখন নাই তখন লাঠিটা সরে গেছে হাতে, যেটা ভর করে চলতো জাতীয় পার্টি সেটা নেই, না থাকার কারণে এখন তারা লাঠি খুঁজতেছে। কোন দিকে যাবে কেউ নিচ্ছে না, সবাই অ্যাভয়েড করছে, এবং শেষ পর্যন্ত রাষ্ট্রীয় পর্যায়ের যে দাওয়াত সংলাপ সবকিছু থেকেই তারা নাই। না থাকা অবস্থায়ও তারা অপেক্ষা আছে, হয়তো ভাগ্যদেবী যদি মানে একবার তাদের দিকে মুখ ফিরে তাকায়, সে অপেক্ষায় আছে। ভাগ্যদেবীর অপেক্ষায় এখন জাতীয় পার্টি দিন গুনছে। যাই হোক, এর মধ্যে এই কারণে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং কিছু কিছু বক্তব্য রাখছে। তার মধ্যে যেটি বলছেন যে অদৃশ্য একটি শক্তি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কাজে হস্তক্ষেপ করছে বলে মনে হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কাছে। তিনি বলেছেন, যারা উপদেষ্টা আছেন তাদের সম্বন্ধে আমি জানি, তারা অত্যন্ত যোগ্যতা সম্পন্ন মানুষ। আমি বিশ্বাস করি তারা দেশের স্বার্থে কাজ করছেন, কিন্তু মনে হচ্ছে একটি অদৃশ্য শক্তি আছে যারা উপদেষ্টাদের কাজে হস্তক্ষেপ করছে। দেশের অর্ধেক মানুষের বিরুদ্ধে অর্ধেক মানুষকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। মঙ্গলবার দুপুরে জাপার বনানীর কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের এই কথা বলেন। দেশকে দুই ভাগে বিভক্ত করা হচ্ছে বলে অভিযোগ করে জিএম কাদের বলেন, দেশকে শুধু দুই ভাগ করা হয়নি, এক ভাগকে অন্য ভাগের উপর লেলিয়ে দেওয়া হয়েছে। দেশে একটি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। এক্ষেত্রে পুলিশ ও বিচার বিভাগ যেন বাধ্য হয়ে তাদের সহায়তা করছে। এমন বাস্তবতায় কখনোই দেশে স্থিতিশীলতা আসতে পারে না। যে কোনো সময় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিপুল জনসংখ্যা অধ্যুষিত এমন একটি দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে মানবিক বিপর্যয় সৃষ্টির আশঙ্কা আছে। সবই আকার ইঙ্গিতে বলছেন, কারা কার বিরুদ্ধে বোঝা যাচ্ছে না। কিছু রাজনৈতিক ডিবেট আছে, বিভক্তি আছে, ছাত্রদের সাথে বিএনপির বা বিএনপির সাথে ছাত্রদের। এর বাইরে আর কি আছে? নেপথ্যে কি এমন কোন শক্তি আছে যারা এরকম একটি দেশকে ভাগ করছে? খোলাসা হয়নি, কিন্তু কিছু কিছু সিমটম আছে বলা যায়। জিএম কাদেরের এই বক্তব্য অনুযায়ী কিছু সিমটম আছে, সেটা সবাই অনুভব করছেন। লেভেল প্লেইং ফিল্ড পাবো মনে করতে পারছি না, এটা একটা সংখ্যা। যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেন জাপার চেয়ারম্যান। তিনি বলেন, আমরা সরকারকে সহায়তা করতে চেয়েছি, শুনলাম তারা আর সংস্কার করতে পারছে না। তারা একটি সংস্কার প্রস্তাব তৈরি করছে, কারণ সংস্কার করতে হলে সংসদে যেতে হবে। সব দলের সহযোগিতা ছাড়া সংস্কার সংসদে পাশ করা যাবে না। এখন নির্বাচন নিয়ে কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা। লেভেল প্লেইং ফিল্ড পাবো এটা আমরা মনে করতে পারছি না। নির্বাচনে আমরা যেতে চাই, কিন্তু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড পাবো কিনা দেখতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের কোনো দল থাকতে পারে না, পারবে না। তত্ত্বাবধায়ক সরকার, অনেকে মনে করে জাতীয় নাগরিক কমিটি বোধহয় তত্ত্বাবধায়ক সরকারের দল, তো সেটা ইঙ্গিত দিয়ে তিনি বলছেন তত্ত্বাবধায়ক সরকারের কোনো দল থাকতে পারবে না। তাদের কোনো দল থাকলে লেভেল প্লেইং ফিল্ডের ব্যত্যয় ঘটবে।
আমি দাবি জানাচ্ছি আমাদের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করুন, আমাদের অধিকার অনুযায়ী রাজনীতি করতে দিন। অবাধ সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশে শান্তি আসবে না। দেশকে ভাগ না করে ঐক্যবদ্ধ করুন, আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। যাক, অনেকগুলো দাবি তিনি করেছেন, কিন্তু সেই সাথে একটাই জিনিস, মানে যদি অন্তত বারে বারে তারা গত 15 বছরে যে এই শেখ হাসিনার দোসর ছিল, দুঃশাসনের সহযোগী ছিল, এটা যে তাদের একটা ভুল রাজনীতি, এটা স্বীকার করে এবং ক্ষমা চাওয়াটা হচ্ছে একটা রাজনৈতিক একটি নৈতিক একটা অধিকার বা দাবি, বা সেটি করাই উচিত। যদি সেটা না করে বারবার যুক্তি দেওয়ার চেষ্টা করে, তাহলে এটা জাতীয় পার্টির জন্য হবে দুর্ভাগ্য। এই ঘটনাটাকে হালকাভাবে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই। এখানে ২টা মোটিভ হতে পারে। একটা মোটিভ হতে পারে যে হ্যাঁ, এদেরকে টার্গেট করে একে একে শেষ করে দেওয়ার পেছনে হয়তোবা আওয়ামী লীগের হাত আছে। আবার এমনও হতে পারে যে এই মুহূর্তে এই বাচ্চাগুলোর বা এই ছেলেগুলোর কোনো ধরনের কোনো ক্ষতি হলে এই দায়টা আওয়ামী লীগের উপরেই পড়বে, সুতরাং বিষয়টা আরো জটিল হবে। আবার এমনও হতে পারে যে না, পূর্ব কোনো শত্রুতার জের ধরে ব্যক্তি জীবনের কোনো কারণেই হয়তোবা তারা তাদের জীবন হারাচ্ছে। দর্শক, এই মুহূর্তে চাঞ্চল্যকর এক ঘটনা সিরিজ আকারে আমরা দেখছি সামনে আসা শুরু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কানেক্টেড অনেক ছাত্রদেরকে টার্গেট করা হয়েছে। এর মাঝখানে ৩ জনকে হত্যা করা হয়েছে। আর এর প্রতিবাদে আজকে আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে, এমনকি বাকি যে ছাত্ররা আছেন যারা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে এই গত জুলাই আগস্ট অভ্যুত্থানে নায়কের ভূমিকা পালন করেছেন, তাদেরকেই এখন ভিলেনরা ধরে ধরে ওপারে পাঠিয়ে দিচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া ৩ শিক্ষার্থীর গুপ্ত হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল থেকে এই সকল হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদেরকে খোঁজে খোঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এরকম একটি ব্যানারে মিছিলটি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে। আমরা দেখছি যে আপনার এই কার্যক্রমটা শুরু হয়েছে। এখানে আপনার ব্যানারে লেখা ছিল জুলাই অভ্যুত্থান এবং ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের ৩ সহযোদ্ধার গুপ্ত হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল। সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াজেদ সীমান্ত এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাসবির হোসেন শিহান সহ ৩ জন। তাদের হত্যাকাণ্ডের প্রতিবাদে বের হওয়া মিছিলটি ভিসি চত্বর হলপাড়া হয়ে আবার রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়েছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা ছিলেন তারা প্রত্যেকেই মাঠ গরম করা বক্তব্য দিয়েছেন। সমন্বয়ক আব্দুল কাদের বলছেন, যে বিপ্লবীদের কাঁধে ভর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, মানে এই জুলাই আগস্টের স্বাধীন আর কি, সেই বাংলাদেশে বিপ্লবীদের লাশ রাস্তায় পড়ে থাকে। বিপ্লবীদের রক্ত মারিয়ে ক্ষমতায় যাওয়া অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষেত্রে নির্বিকার নির্লিপ্ত ভূমিকা পালন করছে, এটা অশনি সংকেত। আমাদের স্বপ্নের কথা, প্রত্যাশার কথা আপনারা ভুলেই গেছেন। ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে এদেশে রাজনীতি করতে হবে। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা বাংলাদেশের পক্ষে লড়াই চালিয়ে যাব। গুপ্ত হত্যা করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা এখানে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। আর ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে যে মাত্র 6 দিনের ব্যবধানে 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অজ্ঞাতনামা একজনের নির্মম মৃত্যু আমাদের সমাজের নিরাপত্তা ব্যবস্থার ভয়ানক চিত্র কিন্তু তুলে ধরেছে। তরুণেরা দুর্বৃত্তদের হাতে প্রাণ হারাচ্ছেন, যা একদিকে জাতির ভবিষ্যৎকে ধ্বংস করছে, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বলা হচ্ছে যে আপনার 4 দফার দাবি উত্থাপন হয়েছে। আর এখানে নানান বক্তব্য এসেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন ইস্যুগুলো আসছে। এখন আমি ভিডিওর শুরুতে বলছি ঘটনাগুলোর মোটিভ 2টা হতে পারে। এখন এই ঘটনাগুলো স্বাভাবিকভাবে যারা বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের আন্দোলনের নেতারা আছেন তারা কিন্তু প্রতিনিয়ত একটা অজানা ভয়ে থাকেন। এই ভয়টা কোনটা? যে তারা যেই ঘটনাটি ঘটিয়েছে, যে কোনো ঘটনা ঘটাই দেওয়া সোজা, কিন্তু এটার পরবর্তী পরিস্থিতিটাকে সামাল দেওয়া আসলেই খুবই কঠিন কাজ। কেননা একটা সাম্রাজ্যকে তারা ঝাঁকুনি মারছে। তো সেই সাম্রাজ্যের যারা সুবিধাভোগী ছিলেন, স্বাভাবিক তারা শত্রুতায় পরিণত হয়েছে। আবার এখানে মেটিকুলাস একটা প্ল্যানও কিন্তু এস্টাবলিশ করার পরিকল্পনা থাকতে পারে। দেশি বিদেশি নানান ষড়যন্ত্র, বাংলাদেশের মধ্যে আমাদের মধ্যে গৃহযুদ্ধ লাগাই দিয়া বহিরাগতরা এখান থেকে কোনো ধরনের অপফায়দা লুটার চেষ্টা করতে পারেন। যে ভিডিওর প্রথমে আমি যে কথাগুলো বললাম, তো আমরাও চাই এই ঘটনাগুলোর পেছনে আসলে কারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা।
সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনা ঘটার পর বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন, কঠিনভাবে রেগে গিয়েছেন সমন্বয়কদের উপর। এমনকি সমন্বয়কদের নিয়ে কঠিন ব্যবস্থা নিতে পারেন সেনাপ্রধান। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের চাঞ্চল্যকর তথ্য, তাদের উদ্দেশ্য, তাদের মূল পরিকল্পনা সমস্ত কিছু ফাঁস হয়ে গিয়েছে। দর্শক শ্রোতা, হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই 26 সালের তারা রাজনৈতিক দল ঘোষণা দিবেন এই বৈষম্য বিরোধীর এই টিমের পক্ষ থেকে। যাই হোক দর্শক শ্রোতা, এই সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারলেন। এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।